সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। হোয়াইট হাউস সতর্কবাণী জারি করেছে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্য, যাতে করে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করা বন্ধ করেন এবং স্বাক্ষর করেন একটি এগ্রিমেন্টে, যার মাধ্যমে তাকে অর্থাৎ ইউক্রেনকে হ্যান্ড ওভার করে দিতে হবে $500 বিলিয়ন এবং রেয়ার আর্থ মিনারেল অর্থাৎ খনিজ সম্পদ এবং অন্যান্য রিসোর্স। কিসের জন্য সেটি? অ্যাজ এ পেমেন্ট ফর ইউএস ওয়ার টাইম এইড, যে এইড দেওয়া হয়েছে যুদ্ধের সময় সেটি। মনে রাখবেন, যুদ্ধের যে এইড দেওয়া হয়েছে তার 70% কিন্তু আমেরিকান আর্মস কোম্পানিরাই নিয়ে এসেছেন ইনকাম হিসেবে। এনিওয়ে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস বলেছেন, দ্য থ্রেট ফ্রম দ্য হোয়াইট হাউস ব্রিফিং রুম থার্সডেতে এই তথ্যগুলি জানিয়েছেন তিনি। ওকে, এটি এমন এক সময় আসছে যখন ট্রাম্প আক্রমণ করছেন জেলেনস্কিকে এবং উপহাস করছেন অ্যাজ এ ডিকটেটর, বলছেন উনি একজন ডিকটেটর যিনি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসেননি, এবং আরও অনেক তথ্য দিয়েছেন যার অনেকাংশেই ভুলে ভরা ছিল। এই র্যান্টটি এসেছে তার সোশ্যাল মিডিয়া থেকে। জেলেনস্কি দেখা করেছেন কিয়েভে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের আনভয় ইউক্রেনে আছেন কিথ কেলগের সাথে, কিন্তু অনুষ্ঠানের শেষে একটি জয়েন্ট কনফারেন্স ছিল, সেটি তিনি ক্যান্সেল করেছেন। তার কারণ অনেক। ইউএস অবজেক্ট করেছে একটি ড্রাফটে, যেটি আসছে G7 রেজলিউশন, যার মাধ্যমে বলা হচ্ছে রাশিয়া হচ্ছে আগ্রাসর, অর্থাৎ যুদ্ধ রাশিয়াই শুরু করেছে, এবং এই ইনভেশন অফ ইউক্রেন। ঠিক তখনই রাশিয়ার ফোর্সেস, যখন আমরা এই কথাটি বলছি এই মুহূর্তে আমরা যখন আলাপ করছি, আজ সকালে আমি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন জনের সাথে কথা বলে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তারা এই মুহূর্তে 3 মাইলের ভিতরে আছেন ইউক্রেনিয়ান রিজন যেটি আছে নেপ্রোপেট্রস, দুঃখিত, অর্থাৎ শহর উপকণ্ঠে চলে এসেছেন। এটিও হয়তো দখল করে নেবে রাশিয়া। ইসরায়েলের মিলিটারি লিফলেট বিতরণ করছে আকাশে প্লেনের মাধ্যমে গাজা স্ট্রিপে, এটি হয়েছে গতকাল, এবং ওপেনলি প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছেন যে দে উইল টেররাইজ, সম্পূর্ণ গাজা উপত্যকায় তারা আক্রমণ করবেন, দ্য এন্টায়ার পপুলেশন, যেখানে এই মুহূর্তে আছে মোর দেন 2 মিলিয়ন পিপল, এবং তাদেরকে বাই ফোর্স তাদেরকে বের করে দেওয়া হবে। দ্য মেসেজ রিটেন ইন অ্যারাবিক, যে লিফলেটটি দেওয়া হচ্ছে, এটি এখানে প্রেসিডেন্ট ট্রাম্পেরও রেফারেন্স টানা হয়েছে, যার মধ্যে আছে ম্যাস এক্সপালশন, ব্যাপকভাবে বের করে দেওয়া প্ল্যান, উইথ এ থ্রেট, এবং উইথ কোড, আমি বলছি একেবারে যেটি লেখা আছে সেরকমভাবে, ইম্পোজ ফোর্স ডিসপ্লেসমেন্ট আপন ইউ ওয়েদার ইউ অ্যাকসেপ্টেড অর নট, আনকোট। এই মেসেজে আরও লেখা আছে, I quote, map of the world will not change if all the people of Gaza disappears from the existence and no one will ask about it, unquote. ইসরায়েলের যে সাহসের মাত্রা কোথায় গিয়ে ঠেকেছে বুঝতেই পারছেন। পৃথিবীর কোনো তোয়াক্কা তাদের কাছে নেই। কেন নেই সেটি আলোচনা থাকবে কিছুর মধ্যে। সেনেট খুব কাছাকাছি ভোটে কনফার্ম করেছে ক্যাশ প্যাটেলকে অ্যাজ এ ডাইরেক্টর অফ FBI। উনি রিপ্লেস করছেন ট্রাম্পের সাবেক ট্রাম্পই পিক করেছিলেন তাকে, ক্রিস্টোফার রে, যিনি রিজাইন করেছেন তার পোস্ট থেকে ঠিক ট্রাম্পের ইনাগুরেশনের আগে দিয়ে। ক্যাশ প্যাটেল যে FBI এর প্রধান এখন, উনি হচ্ছেন ট্রাম্পের অনুগত্য, লয়ালিস্ট, চরম ডানপন্থী কনস্পিরেসি থিওরিস্ট। তার কনফার্মেশন আসছে ভোটে 51-49, খুবই ন্যারো মার্জিনে, যেখানে রিপাবলিকান 2জন সেনেটর সুজেন কলিন্স এবং লিজা মার্কাস্কি এটির বিপক্ষে ভোট দিয়েছেন। একই সময় মিচ ম্যাকনেল গতকালকে ঘোষণা করেছেন যে উনি আর রি-ইলেকশন করবেন না 2026 সালে, যখন তার টার্মটি এক্সপায়ার হয়ে যাবে। সেনেট অ্যাপ্রুভ করেছে $340 বিলিয়ন বাজেট ব্লুপ্রিন্ট, ইটস নট এ বাজেট, যার মাধ্যমে তারা ফান্ড করবেন ফার্স্ট পার্ট অফ দ্য প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা
দ্য রেজুলেশন প্যাসড, এটা পাশ করেছে লার্জলি পার্টি লাইন, যেভাবে পার্টি লাইনটি আছে 52-48 ভোটে। একটি ম্যারাথন ওভারনাইট ভোটিং প্রসেস চলেছিল, যেটিকে ভোটোরামা নামে পরিচিত, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে $175 বিলিয়ন ফর বর্ডার অপারেশন এবং ম্যাস ডিপোর্টেশন, যার মধ্যে আরও আছে $150 বিলিয়ন নিউ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স স্পেন্ডিং। এটি যখন আসে হাউসে রিপাবলিকানরা নতুন করে উন্মোচন করেছেন একটি ড্রাফট বাজেট, প্রপোজ করেছেন $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট, $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট তার সেখানে থাকবে। অ্যাটলিস্ট $1.5 ট্রিলিয়ন থাকবে স্পেন্ডিং কাট, খরচ, যার মধ্যে কোথা থেকে খরচ কমাবেন? মেডিকেড অ্যান্ড ফুড অ্যাসিস্ট্যান্স। এবং পরিশেষে জানিয়ে রাখতে চাই, আজকে হচ্ছে 60তম জন্মবার্ষিকী ম্যালকম এক্সের, যাকে হত্যা করা হয়েছিল, যিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একটি ফিগার বিংশ শতাব্দীর। ম্যালকম এক্স ওয়াজ শট ডেড যখন কথা বলছিলেন প্যাকড অডিয়েন্স আরবন বলরুম ইন হার্লেম। সেটি ছিল ফেব্রুয়ারি 21 তারিখ 1965 সাল। তার বয়স ছিল তখন 39 বছর। এবং আমাদের এখানে আজ 21শে ফেব্রুয়ারি, যেটি বাংলাদেশে পালন হয়ে গেছে, আমাদের এখানেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন হয়েছে এবং সে ব্যাপারেও কথা থাকবে, প্রশ্ন থাকবে এবং আমার নিজস্ব মতামত আমি তুলে ধরবো একেবারে অনুষ্ঠানের শেষে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, প্রথমে আমি চলে যাবো আপনার কাছে। রাশিয়া ইউক্রেনের ব্যাপারটি নিয়ে প্রথমে আমি প্রশ্ন করব। অনেক জল ঘোলা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একরকম কথা বলছেন যে রাশিয়া ইজ নট দ্য অ্যাগ্রাসর, ইউক্রেন ইজ দ্য অ্যাগ্রাসর, দুঃখিত। এবং G7 তার সাথে একমত নয়। G7 বলছেন রাশিয়া হচ্ছে আসল দায়ী এই যুদ্ধ শুরু করার ক্ষেত্রে। প্রেসিডেন্ট ট্রাম্প সেখানেই থেমে থাকেননি, উনি বলেছেন জেলেনস্কি একজন ডিকটেটর, যিনি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি এবং তার কারণে এত রকম ঝামেলা হচ্ছে, এটি আসলে 3 বছর আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, এই সমস্ত বলেছেন। এবং জোর করে বলছেন যে তোমার একটি যেই রেজুলেশন, যেই চুক্তি আমরা তোমাকে পাঠিয়েছি, এটি স্বাক্ষর করতে হবে তোমাকে, যার মাধ্যমে তোমার দেশের খনিজ পদার্থ $50 বিলিয়ন ওয়ার্থে সেটা হয়ে যাবে আমেরিকার, এবং অন্যান্য মিনারেল যেটি আছে সেটিও আমরা নিয়ে আসবো, এবং তুমি এটি স্বাক্ষর করো। আসলে হচ্ছে কি এখানে? অনেক ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এ নিয়ে আমরা পরে কথা বলবো। আপনি একটা জিনিস হয়তো মিস করেছেন হাবিব ভাই, আজকের খবরই আছে 1987-এ একজন প্রাক্তন কেজিবি এজেন্ট বলছেন যে 1987-এ ডোনাল্ড ট্রাম্পকে কেজিবির এজেন্ট হিসেবে রিক্রুট করা হয়েছিল। 1987-এ ইয়াহু নিউজ এটাকে জানিয়েছে যে ভদ্রলোক একজন প্রাক্তন কেজিবি এজেন্ট, বয়স্ক মানুষ, তার প্রায় 90 কাছাকাছি বয়স এখন তার। বাট ইন্টারেস্টিং, সত্যি হোক মিথ্যা হোক হোয়াটএভার, আজকে দিনই খবরটা এসছে। এবং এটা সিগনিফিকেন্ট এই কারণে যে কথাগুলি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ সম্বন্ধে বলছেন, তা কিন্তু অক্ষরে অক্ষরে ভ্লাদিমির পুতিনের কথার প্রতিধ্বনি। এই যুদ্ধ ইউক্রেন শুরু করেছে, ট্রাম্পের কথা সম্পূর্ণ মিথ্যা। এই যুদ্ধে যে আলোচনা শুরু হয়েছে রিয়াদে, সেখানে ইউক্রেনের জন্য আসন ছিল, সম্পূর্ণ মিথ্যা কথা। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন ইউক্রেন সাহায্য দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। দেওয়া হয়েছে মাত্র $150 বিলিয়ন কম, এবং তাও অধিকাংশ এটা হিসেবে একটা বড় অংশ গেছে লোন হিসেবে। তুমি আমাকে দাওনি, একদম লোন দিয়েছো, লোন তুমি পরে ফেরত পাবে, বাকিটা গ্র্যান্টস হিসেবে গেছে, বা আপনি যেটা বললেন অস্ত্র কেনা বাবদ গেছে। তো মধ্যে ব্যাপার দাঁড়াচ্ছে যে ওই খবরটা বললাম যে রাশিয়ান এজেন্ট তিনি, হোক বা না হোক, তিনি কিন্তু রাশিয়ান এজেন্টের মতই ব্যবহার করছেন। ভেরি সিগনিফিকেন্ট। এবং তার এই বক্তব্যের কারণে ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু ভালো রকমের স্ট্রেইন হয়ে পড়েছে, বিপদে পড়েছে ইউরোপ। কারণ যে ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি দ্বিতীয় মহাযুদ্ধের পরে, যার
খুঁটি হচ্ছে, প্রধান খুঁটি হচ্ছে নেটো, এবং যার একটি প্রধান অস্ত্র হচ্ছে বা সহায়ক সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই নেটো এবং ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থা বড় ধাক্কায় পড়েছে। কারণ আপনারা জানেন যে এই ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থার প্রধান লক্ষ্যই ছিল কিন্তু সোভিয়েত আগ্রাসন ঠেকানো। সোভিয়েত আগ্রাসনের পরে রাশিয়া সেই ভূমিকা গ্রহণ করেছে। আমরা কি দেখেছি 90s থেকে দেখেছি আমরা একের পর এক প্রাক্তন সোভিয়েত রিপাবলিকগুলিতে রাশিয়ার আক্রমণ, মলদোভা, আবখাজিয়া দেখেছি আমরা দেখেছি আজারবাইজানে দেখেছি আমরা দেখেছি 2024 সালে ক্রাইমিয়াতে, তারপরে 2022 সালে আমরা দেখলাম ইউক্রেনের দনবাস এলাকায় সোভিয়েত রাশিয়ার আক্রমণ। 23শে ফেব্রুয়ারি, আজকে তো 23শে ফেব্রুয়ারি 22 সালে 1,30,000 সৈন্য সমাবেশ করে রাশিয়া। তার দুদিন আগেও সে বলেছেন আমি আক্রমণ করবো না, আমার আক্রমণ করার কোনো প্ল্যান নেই। আমেরিকা থেকে বারবার বলা হচ্ছে না, আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে আক্রমণ করতে যাচ্ছে। 23শে ফেব্রুয়ারি ঠিক তার সেই সময় আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন যে আক্রমণটা করেছে ইউক্রেন। আমার চোখে এটা একটা বিট্রায়াল। এই জন্য বিট্রায়াল যে এতদিন পর্যন্ত আমেরিকা ছিল ইউক্রেনের প্রধান সহায়ক বন্ধু। যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়েই কিন্তু মূলত ইউক্রেন এই যুদ্ধটা একদিন লড়াই করেছে। একদিন লড়াই করে তার টিকে থাকার কথা না। রাশিয়া একটা সুপার পাওয়ার, তার পারমাণবিক অস্ত্র আছে বিপুল পরিমাণ, তার অসংখ্য সৈন্য সামন্ত আছে, তার সঙ্গে তো কোনোভাবে তুলনা করার কথা নয় ইউক্রেনের। রাশিয়া ভেবেছিল বড় 200 টিকবে ইউক্রেন, বড় জোর 2 উইকস তারা টিকবে। সেই ইউক্রেন কিন্তু এখন তাকে 3 বছর টিকে আছে। শুধু টিকেই আছে না, তারা কুর্স্কে, যেটা রাশিয়ার সীমান্ত এলাকা, তার ভেতরে তারা কয়েকশো মাইল তারা দখল করে ফেলেছিল, যদিও তার ইতিমধ্যে অনেক অংশ তারা হারিয়েছে। ট্রাম্প সাহেব আমাদের বলেছিলেন তিনি ক্ষমতা নেওয়ার প্রথম দিনে যুদ্ধ বন্ধ করে দেবেন। প্রায় 1 মাস গেল, যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, যুদ্ধ ক্রমান্বয়ে তেতে উঠছে। কারণ শেষ সময়, এখন শান্তির কথা উঠছে তো, শেষ সময় দুই পক্ষ চাইছে তাদের অ্যাডভান্টেজটা বাড়াতে। যার যত এলাকা নিয়ন্ত্রণে থাকবে তার তত অ্যাডভান্টেজ। আপনারা জানেন যে 4 দিন আগে রিয়াদে, সৌদি আরবে শান্তি আলোচনা হয়েছে, শুরু হয়েছে। শান্তি আলোচনা বলা অন্যায় হচ্ছে, রাশিয়ার সাথে আমেরিকার আলোচনা হচ্ছে ইউক্রেন নিয়ে। যুদ্ধ আলোচনা হচ্ছে ইউক্রেন নিয়ে, ইউক্রেন সেখানে নেই। এবং আপনি ঠিকই বলেছেন, আমেরিকা দাবি করেছে যে ইউক্রেনের মিনারেল রিসোর্সেস, প্রেশাস মিনারেল রিসোর্সের 50% লিখে দিতে হবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত গিয়েছিলেন ইউক্রেনে, এবং তিনি দেখা করে জেলেনস্কিকে একটি কাগজ ভরিয়ে দেন যে তোমাকে এখনই স্বাক্ষর করতে হবে। জেলেনস্কি বলছে আমি তোমায় পড়েও দেখিনি তুমি কি লিখেছো। ব্যাপারটা তো সহজ তো না, আমাকে জানতে হবে, বুঝতে হবে। ফলে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছে সেখান থেকে শুরু। ডোনাল্ড ট্রাম্প সাহেব জেলেনস্কিকে ডিক্টেটর বলেছেন। কথাটা এই অর্থে ঠিক যে 2022 সালের পরে কোনো নির্বাচন হয়নি ইউক্রেনে, কিন্তু ইউক্রেনের মধ্যে মার্শাল ল যখন থাকবে, যুদ্ধ চলছে, নির্বাচন কি করে হবে? ট্রাম্প সাহেব বলেছেন যে জেলেনস্কির সমর্থন মাত্র 4%। সর্বশেষ জনমত জরিপ আমরা পেয়েছি, ইন্ডিপেন্ডেন্ট জনমত জরিপ, তাতে জেলেনস্কির সমর্থন 54%। ট্রাম্প সাহেবের সমর্থন এই মুহূর্তে কিন্তু 45% মাত্র। তার মানে ট্রাম্পের বেশি সমর্থন জেলেনস্কির। কথা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা? দুটো ঘটনা ঘটছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্কে টানাপোড়েন। আমরা এও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই পুতিনের পক্ষ হয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে ফ্রান্স গত সপ্তাহে আলাদা করে ডেকেছিল তার ইউরোপের মিত্রদেরকে কথা বলবার জন্য কি করতে পারি আমরা। গত সপ্তাহে যে জার্মানিতে যে সিকিউরিটি কনফারেন্স হয়, নিরাপত্তা কনফারেন্স হয়, তাতে জেলেনস্কি প্রস্তাব করেছেন আমাদের একটা এখন দরকার ইউরোপিয়ান আর্মি। আমরা ডিপেন্ড করতে পারি না আর আমেরিকার উপরে, নিজস্ব আর্মি চাই। এই কথাটা কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু ফ্রান্স এবং জার্মানি নানাভাবে বুঝিয়ে বলেছে। এ নিয়ে কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তে দুপক্ষই সব পক্ষই বলছে যে আমাদের প্রধান কাজ হচ্ছে
আমেরিকাকে বোঝানো যে জেলেন্সকির উপরে যদি আমরা এরকম একটা চুক্তি চাপিয়ে দেই তাতে লাভ একজনের মাত্র, রাশিয়ার এবং পুতিন সাহেবের। এবং পুতিন সাহেব যে ইউক্রেনের 20% পেয়ে খুশি থাকবেন তা কিন্তু নয়। তিনি স্পষ্টই বলেছেন যে তিনি প্রাক্তন সোভিয়েত এম্পায়ারের স্বপ্ন দেখেন এবং কোয়াইট লাইকলি এই চুক্তি তো হয়ে যায়, রাশিয়া যদি তার যা পাওনা সবই পায়, তাহলে কিন্তু রাশিয়া হাত বাড়াবে, তার নখ বাড়াবে কামড় দেবার জন্য প্রতিবেশী দেশগুলিতে। সে কারণে কিন্তু ইউরোপরা সবচেয়ে এতটা সন্ত্রস্ত যে আমাদের একটা কিছু করতে হবে। আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন ফ্রান্সের নেতা, আসছেন যুক্তরাজ্যের নেতা, প্রধানমন্ত্রী, তারা কথা বলবেন ট্রাম্পের সাথে আমরা কি করতে পারি আমাদের অ্যালায়েন্সকে ফ্র্যাকচার না করে। আমার ধারণা যে একটা মানে ট্রাম্পের তো, আপনি ভালোই বলেছেন আগে, ট্রাম্পের তো অনেক লম্বা লম্বা কথা তিনি লম্বা বলেন বটে, সবসময় লম্বা তিনি কাজ করেন না। ফলে আমরা আশা করতে পারি যে একটা মাঝামাঝি পর্যায়ে তিনি আসবেন যা কিনা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। ওকে, ধন্যবাদ। আমি মহসিন পাটোয়ারি আপনার কাছে যাব। আমরা দেখছি যে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা G7 যে কথা বলছে, আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে কথা বলছে, বা ট্রাম্প প্রশাসন ইন পার্টিকুলার যে কথা বলছেন, এটা সাংঘর্ষিক। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির মাধ্যমে জার্মান দখল করে নিয়েছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, আমস্টারডাম, পরবর্তীতে ফ্রান্স অ্যান্ড পোল্যান্ড খুব সহজেই, যার ফলশ্রুতিতে ইউরোপিয়ান নেশনরা স্পেশালি ইংল্যান্ড এবং রাশিয়া যুদ্ধ শুরু করে জার্মানের বিপক্ষে। পরবর্তীতে সেখানে যোগ দেয় আমেরিকা এবং যুদ্ধের মোড় ঘুরে যায়। সেই থেকেই নেটো অ্যালায়েন্স, আমেরিকা একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। এখন আমরা দেখছি একটি খুবই ভিন্ন চিত্র, যেটি হয়তো কয়েক বছর আগেও কি আশা করতেন না। সেটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান নেশনস, তারা এক, রাশিয়া আর আমেরিকা একই সুরে কথা বলছে। এটি আপনি আসলে কিভাবে দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ ফেরদৌস হাসান ভাইয়ের। আমি মতামত আমি শুনলাম। আমি জিনিসটাকে দেখি যে ইউরোপিয়ানরা যখন বলে যে আমাদের পরম মিত্র এখন আমাদের পরম শত্রুর সাথে শয্যাশায়ী, এই কথাটা বলছেন আর কি, যে রাশিয়ার সাথে আর কি, এটা ঠিক। আর উনি যে কথাটা বলছেন আমি সেটাও মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প যত গর্জে তত বর্ষেন, এটা তার স্ট্র্যাটেজিক এবং তার ডিলিং গুলোই হলো আপনার আর কি বিজনেসের কাইন্ড অফ ডিলিং। তবে একটা জিনিস আমাদের দুটো মনে রাখতে হবে যে যত অ্যালায়েন্স আপনি করেন, ন্যাটো হলো 70 বছরের পুরানো। ন্যাটো একটা আমব্রেলা ছিল ইউরোপিয়ান সিকিউরিটির জন্য, এবং আমেরিকান ইম্পর্টেন্সটা হলো আমেরিকা যদি ওখানে না থাকে সিকিউরিটি আমব্রেলা হিসাবে, তাহলে ইউরোপ ইজ নট দ্যাট বিগ পাওয়ার, এবং বিগ পাওয়ার হতে গেলে তাদের অনেক সময়ের দরকার। কারণ তারা আমেরিকা যেহেতু প্রোটেকশন দিয়েছে, তারা তাদের ইনভেস্টমেন্টটা ডিফেন্সে অতটুকু করে নাই। কারণ ইউকের অনলি 2.5%, 2.3% এবং জার্মানির 1.5%। সুতরাং তারা আমেরিকাকে ছাড়া যে তারা যেতে পারবে কতটুকু যেতে পারবে আমার সন্দেহ। যেই জিনিসটা আমি বলতে চাই, এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো প্রথম যখন আপনার প্রেসিডেন্ট ট্রাম্প যে আসে 101, তখন কিন্তু জেলেনস্কির সাথে তার একটা সম্পর্ক টানপোড়েন ছিল। কারণ জেলেনস্কিকে বলেছিল যে তাকে বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে করার জন্য, ইনভেস্টিগেট করার জন্য। তখন অস্ত্র নিয়ে মনে আছে আপনাদের, একবার অস্ত্র দেওয়া বন্ধ করেছিল, স্টপ করেছিল কিছুদিনের জন্য। তো এই একটা পার্সোনাল রিলেশনশিপ। রাজনীতিতে যত দেশে বলেন আর ব্যক্তি বলেন, পার্সোনাল রিলেশনশিপটা একটা ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, জিওপলিটিক্যাল জিনিস যদি আপনার চিন্তা করেন, ইউক্রেন ওয়ার হ্যাজ বিন এ ব্লান্ডার বিকজ ইউক্রেন ওয়ার রাশিয়াকে চায়নার সাথে ঠেলে দিয়েছে। রাশিয়া ওয়াজ নট দ্যাট স্ট্রং কম্পিটিটর টু ইউএস দেন চায়না। চায়নার হিউম্যান রিসোর্স আছে, চায়নার টেকনোলজি আছে, চায়নার ইকোনমিক পাওয়ার আছে, সেকেন্ড, রাইট?
সুতরাং এই যুদ্ধটা ওদেরকে ঠেলে দিয়েছে। এবং এই যুদ্ধটা কি কেন হয়েছে এটা আমাদের সবার বুঝতে হবে, আপনার দর্শকদের। এই যুদ্ধটা হয়েছে ইউক্রেনে একটা প্রায় 25 to 30% রাশিয়ান নাগরিক আছে ইস্টার্ন জোনে, রাইট? যখন 2014 যখন তারা 2008 থেকে শুরু করলো যে একটা স্মেল যে ইউক্রেন নেটোতে যোগ দিবে, এবং 2014-এ যে আমাদের সাহায্যে যে সরকার পরিবর্তন হলো, যে প্রো রাশিয়ান বা নিউট্রাল গভর্নমেন্ট ছিল, পরিবর্তন হওয়ার পরে তারা নেটোতে যাবে। এবং আমরা যদি আমেরিকা হই, রাশিয়া উইড নট টলারেট দ্যাট। আমরা কিউবান ক্রাইসিসের সময় আমরা রাশিয়াকে টলারেট করি নাই যে আমাদের দ্বার প্রান্তে এসে নিউক্লিয়ার একটা থাকুক। সুতরাং রাশিয়া এটা যে নিবে না, এটা রাশিয়ার জন্য মরণ কামড়ের একটা ব্যাপার। এবং 1990s-এ যখন প্রেসিডেন্ট ক্লিন্টন ছিলেন, প্রেসিডেন্ট ক্লিন্টন ওনারা বলেছিলেন যে বেকার ছিল, তারপরে জেমস বেকার বলছিল যে নেটো আর এক্সপ্যান্ড হবে না ইস্টের দিকে, কিন্তু নেটো এক্সপ্যান্ড হতে হতে রাশিয়ার দ্বারপ্রান্তে চলে গেছে। এখন আপনি যদি গ্রামের 2 মোড়ল মনে করেন, এক মোড়ল আপনি আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার বাড়ির কাছে চলে আসছেন, আর এক মোড়ল তো সহ্য করবে না। এই জিও পলিটিক্সটা, এই জিনিসটা আমাদের ইকুয়েশনে আনা উচিত ছিল। কারণ আমাদের এখন প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন যে আমাদের সবচেয়ে এখন ইম্পর্টেন্ট ব্যাপার হলো প্যাসিফিকটার জন্য, কারণ ইকোনমিক্যালি যে আমাদের যে কম্পিটিটর এবং মিলিটারিলি যে আমাদের কম্পিটিটর এবং স্পেসে যে আমাদের কম্পিটিটর, এখন চায়না ইজ দি বিগ পাওয়ার, ওখানে আমাদের কন্টেইন করতে হবে, রাইট? আর আগেকার যেটা ছিল কন্টেইন মানে কি, যে ইউক্রেন ওয়ারটা দিয়ে ইউক্রেন 1-এ রাশিয়াকে বিজি রাখা এইদিকে, এবং তাইওয়ানকে দিয়ে চায়নাকে বিজি রাখা, এগুলো তো দাবার চালের ব্যাপার আর কি। সেই জন্য এখন আমরা মনে করি যে আমেরিকা ওয়েস্টেজ অফ হিজ মানি অর লোন অ্যান্ড আদার্স, আমার মনে হয় আস্তে আস্তে আমেরিকা তার ইন্টারেস্টটাকে সরিয়ে নিচ্ছে, অন্যদিকে সরিয়ে নিচ্ছে বরং, এবং তারা মোর ইন্টারেস্টেড ইন নর্থ আমেরিকা। আমরা মনরো ডক্টরিনের কথা আমরা বলে আসছি আর কি, যে নর্থ আমেরিকান কনটেক্সটে পাওয়ারটাকে এখানে কনসলিডেট করা, আমরা ওখানে স্পেন্ড না করা, লেটস ইউরোপ টেক কেয়ার অফ দেমসেলফ। এবং ইউরোপ টেক কেয়ার করতে গেলে এটা সময় লাগবে। তো আমাদের এই জিনিসগুলো আমাদের সব দিকে চিন্তা ভাবনা করে করতে হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প কি জন্য করছেন, ওই ভাই যেটা বলছে আর কি, ফেরদৌস ভাই, সেটা আমি যাব না, ঠিক সেটা আমি বলতে পারবো না, জানি না, কারণ ওদের ইন্টারনাল ব্যাপার, কে কার এজেন্সি হিসাবে কাজ করছে, ইজ ভেরি ডিফিকাল্ট। এটা করেছে। এই জিনিসগুলো আমি মনে করি যে জিওপলিটিক্যালি আমার মনে হয়, তবে রাশিয়ার সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ হলে কতটুকু হবে? রাশিয়ার সাথে সম্পর্ক কি, আমরা তো নিউক্লিয়ার ওয়ারে যাচ্ছি না। তবে হ্যাঁ, যে জিনিসটা ফেরদৌস ভাই বলেছে, রাশিয়া যদি বেশি ছাড় পায়, এখানে জিতে যায়, তাহলে হবে কি, আস্তে আস্তে তার যে ওই যে কি বলে ওটাকে, সাম্রাজ্যবাদের যে স্পৃহা, আমাদের তো ভাই 750-এর উপরে ঘাঁটি আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, রাইট? সাম্রাজ্যবাদী তো আমরাও কিছুটা, রাইট? তো রাশিয়াও সাম্রাজ্যবাদী। ওই জিনিসগুলো আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। আজ ফেরদৌস ভাই কি যেন বলতে চাচ্ছিল, যাই হোক আমি এখানে শেষ করবো, আমি ওনার কথা শুনতে বড় আগ্রহী। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনবো ওনার কাছ থেকে। শিওর। পাটোয়ারি ভাই যে কথাগুলি বললেন, এই কথাগুলি অনায়াসে ক্রেমলিন থেকে বলা হতো, কিন্তু উনি এক্স্যাক্টলি যে কথা পুতিন সাহেব বলেন সে কথাই বললেন। যেমন যুদ্ধ আমরা শুরু করিনি, ট্রাম্প সাহেব বলছেন যুদ্ধ শুরু করেছে কে, উনি জাস্টিফাইও করছেন, আমার বাড়ির পাশে নেটো আসছে, আমি যুদ্ধ করলাম। পাটোয়ারি ভাই, দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, তার কেন্দ্রে কি জানেন? আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা, ল বেসড গ্লোবাল অর্ডার, যার কেন্দ্রে জাতিসংঘ। চার্টারে কি বলছে? ছোট হোক বড়, কোন দেশের সার্বভৌমত্ব তুমি আক্রমণ করতে পারো না। আপনি চলে গেছেন মনরো 19th সেঞ্চুরি চলে গেছেন আপনি। আমরা এখন আর 19th সেঞ্চুরিতে বাস করি না, আমরা এখন আর কলোনিয়াল পিরিয়ডে বাস করি না। এখন আমি আমার বন্ধু পছন্দ করতে বেছে নিতে পারি। যেমন ধরা যাক বাংলাদেশ, যদি বাংলাদেশ বলে আমি চীনের সঙ্গে বন্ধু করবো, আর ভারত বলে না, ইউ কান্ট হ্যাভ ফ্রেন্ডশিপ উইথ চায়না, কারণ চায়নাকে আমি সন্দেহ করি, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে ভারত এসে দখল করে বসবে আমার দেশ। অথবা আপনি বললেন যে ইউক্রেনের 20% 30% রুশভাষী, যদি ভারত আগামীকাল বলে যে বাংলাদেশের 15% হিন্দু, ওদের প্রোটেক্ট করার জন্য আমরা একটা দখল করে নেব, আপনি এটা গ্রহণ করে নেবেন? আপনার আর্গুমেন্ট এক্স্যাক্ট তাই বলছে তো। নো, কোন দেশ
অন্য দেশের সার্বভৌমত্ব আক্রমণ করতে পারে না, বিশেষ করে রাশিয়ার মধ্যে একটা দেশ যে কিনা নিরাপত্তা পরিষদের মেম্বার। দ্যাট ইজ এ ভায়োলেশন, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। ওকে, না আমি স্বীকার করি, আমি এটা স্বীকার করি, কিন্তু আপনারা তো সেই কিউবার ইয়ের সময় আপনারা তো সেটা বলেন নাই যে ছোট দেশ বড় দেশ হোক প্রত্যেকের অধিকার আছে। ইউক্রেন কি নেটোতে যাবে না যাবে এটা ইউক্রেনের রেসপন্সিবিলিটি, দেয়ার ডিসিশন। বাংলাদেশ কার সাথে যাবে না যাবে বাংলাদেশের আপনি তো বলছেন উল্টো, আপনি বলছেন রাশিয়া ঠিক করবে, আপনি তো বলছেন রাশিয়া দুই মরল ঠিক করবে, আপনি বলছেন মরল তো রাশিয়া হয়ে গেছে, আর আমি ক্ষুদ্র দেশ, আমার করার কি থাকবে সেখানে? ওকে, আমরা একটু এখানে থামবো। আমি কারণ এই আলোচনা যদি আমরা শুরু করি তাহলে এটা এখানে অনেক ব্যাপার আছে। ক্রুশচেভ যখন ফান্ডামেন্টাল প্রশ্ন একটা, না ট্রু, আই এগ্রি। আমাদেরকে আসলে শুরু করতে হবে ক্রুশচেভ অথবা শেষ করতে হবে গর্বাচেভের ওখান থেকে যেতে হবে, তখন কি কথা হয়েছিল এবং পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্টরা কি বলেছিলেন। আমরা যাব, আমরা এই আলোচনা যাব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে হবে কি, যারা শুনছে তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে গ্যাপটা কোথায়, এবং দের ইজ এ গ্যাপ। আমি একটু আমেরিকার বিষয়ে থাকবো। হাসান ফেরদৌস, আপনার কাছে প্রশ্ন থাকবে, বেশ কয়েকটি জিনিস আমি তুলে ধরবো আপনার কাছে। বেশ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার অনুসারীদের উদ্দেশ্যে একটি বার্তা পোস্ট করেছেন। সে বার্তা হলো, ইংরেজিটা বাংলায় আমি বলছি, যে ব্যক্তি নিজের দেশকে রক্ষা করে সে কখনো আইন লঙ্ঘন করে না। হি হু সার্ভস দ্য কান্ট্রি ডু নট ব্রেক রুলস অর ল, সামথিং লাইক দিস, প্যারাফ্রেজিং। মোট কথা, তিনি সব আইনের ঊর্ধ্বে, এবং দেখে শুনে মনে হচ্ছে যে খ্রিশ্চান গাড অ্যাকচুয়ালি তাকে প্রেসিডেন্ট বানিয়েছে। দ্যাটস হোয়াট হি সেলস বেসিক্যালি। অনেকটা মানে আমি রাষ্ট্র, আই এম দ্য কিং। আমি কয়েকজন ইউক্রেনিয়ানের সাথে কথা বলছিলাম গতকালই। তারা এই ট্রাম্প এবং পুতিনের আলোচনার সময় কয়েকটি ছবি সেখানে যে পেপারে ছাপানো হয়েছে আমার সাথে একটু শেয়ার করেছেন। আমার কাছে নেই, আমি হয়তো পরবর্তীতে আরেকটি অনুষ্ঠানে শেয়ার করব। সেখানে দেখা গেছে যে পুতিনের কোলে পিঙ্ক কালারের ড্রেস পরে ট্রাম্প বসে আছেন। ভেরি নাইস, কমিক্যাল বাট মিনিংফুল ক্যারিকেচার। এই যে ট্রাম্পের ব্যাপারটা আমরা সবাই জানি, সংবিধানের প্রতি তার কোনো তোয়াক্কা নেই, উনি রক্ষা করবেন না। কংগ্রেস আদালতকে তিনি কেয়ারই করেন না। সিমিলার জিনিস আমরা দেখি এলন মাস্কের ক্ষেত্রেও। কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনছি যে বিভেদ থাকতে পারে এবং আসতে পারে, বিভেদ হচ্ছে এ ধরনের দুজনের মধ্যে। যদিও আমি তেমন কিছু দেখিনি। তো আমার প্রশ্ন আপনার কাছে, এই যে রোম্যান্স চলছে বিটুইন ট্রাম্প অ্যান্ড এলন মাস্ক, এটি কি অব্যাহত থাকবে নাকি আসলেই ফাটল আসছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনার। আপনি যে কোটেশনটা দিলেন আমাদেরকে ট্রাম্পের, এটা নেপোলিয়নের। নেপোলিয়ন বলেছিল যে দেশকে যে সার্ভ করে সে কখনো আইন ভঙ্গ করে না। কিন্তু ভঙ্গ যে করে তার সবচেয়ে বড় এক্সাম্পল নেপোলিয়ন নিজেই। অফকোর্স, আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না। আপনি রোম্যান্সের কথা বলছেন, আমি আপনাকে বুঝিয়ে বলছিলাম যে ছবিটা আমরা দেখেছি টাইম ম্যাগাজিনে, প্রেসিডেন্ট ডেস্কের পেছনে ওভাল অফিসে বসে আছেন এলন মাস্ক সাহেব, অ্যাজ ইফ হি ইজ আ রিয়েল প্রেসিডেন্ট। আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা জিনিস পছন্দ করেন না, আর তা হচ্ছে যে তার চেয়ে বড় যদি কেউ হয়ে পড়ে রুমের মধ্যে, তার চেয়ে বড় বক্তা নেই, তার চেয়ে বড় পপুলার লোক নেই, তার চেয়ে বেশি পণ্ডিত লোক নেই, তার চেয়ে অধিক সুন্দর লোক নেই, সব ব্যাপারে তিনি শ্রেষ্ঠ। এখন যদি তার চেয়ে এলন মাস্ক সাহেব অধিক গুরুত্বপূর্ণ হয়ে পড়েন কারো কারো চোখে, তার খুব ভালো লাগবে না। সে কারণে তিনি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প সেই ওভাল অফিসেই মিটিং করছেন। ট্রাম্প সাহেব বসে আছেন আর দাঁড়িয়ে আছেন এলন মাস্ক। ট্রাম্প সাহেব বলছেন আমাদেরকে ইনডিরেক্টলি, দেখো এই চেয়ারটা আমার, আর ওর কোনো চেয়ারই নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এই থেকেই কথাটা উঠেছে যে সম্পর্ক কতদিন টিকে থাকবে। আপনারা লক্ষ্য করেছেন যে অলরেডি কিন্তু যে হারে লোক ছাঁটাই করা হচ্ছে, যে হারে টাকা কাটা হচ্ছে বাজেট থেকে, তার ফলে অলরেডি সমালোচনা শুরু হয়েছে। মার্কিন আদালতগুলি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। আজকে খানিকক্ষণ আগে দেখেছি আমরা যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসছে এই জব কাটের বিরুদ্ধে। তার মানে এক ধরনের রেজিস্ট্যান্স গ্রো করছে। তার চেয়ে বড় কথা যে এই সম্পূর্ণ অপরিকল্পিত অনভিজ্ঞ একদল লোক যে কাজগুলি করছে,
তার ফলে পুরো মার্কিন শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে পারে, ভেঙে না পড়ুক অন্তপক্ষে এক ধরনের বড় রকমের সমস্যায় পড়বে। দোষটা কার পড়বে? ট্রাম্প সাহেব তো নিজে দোষ নেবেন না, দোষ দেখাবেন তিনি ওই তার বন্ধু এলন মাস্কের উপরে। ফলে ইজ ম্যাটার অফ টাইম অনলি। খুব দ্রুত দেখবেন আপনি, যদি সংকট ঘনীভূত হয়, সংকট বেড়ে যায়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব তার এই বন্ধুকে ছুড়ে ফেলবেন। ওকে, সো আপনি মনে করেন এটা সময়ের ব্যাপার, যদি তার হাতে ঘা লেগে যায়, তার স্বার্থে ঘা লেগে যায়, তখন আমরা অন্য একটি চরিত্র বা পরিস্থিতি দেখতে পারি। অ্যাবসলিউটলি। এবং সেটি মোটেও সুখকর হবে বলে মনে হয় না। আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করবো এই ব্যাপারটিতে। আমি যাব একটু গাজা প্রসঙ্গে, আমি যাব মহসিন পাটোয়ারি আপনার কাছে। প্রেসিডেন্ট ট্রাম্পের থ্রেট হচ্ছে এরকম যে উনি গাজা রেখে দিবেন, দে উইল রিটেইন গাজা, এবং এটির জন্য পেও করবেন রিবিল্ড করতে। কিন্তু এটার নেতৃত্বটা নিবেন কে? ফান্ডিংটা আসবে কোত্থেকে? মহসিন পাটোয়ারি আপনার কাছে প্রশ্নটি। আচ্ছা, এটা স্বাভাবিক কারণেই গাজাটা যে ধ্বংসস্তূপ করা হয়েছে, বলে যে কি ডিমোলিশন জোন, এটা কারা করেছে? যারা ডেমোলিশ করেছে, ডেমোলিশন জোন তৈরি করেছে, তারাই পে করা উচিত, রাইট? সোজা কথা। এখন আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানে দেখা যাচ্ছে ভাঙছি আমি, কিন্তু রিবিলটা করবেন আপনি মানে আরব দেশগুলো আর কি। এটা তো একটা যে বিরাট, ওই জায়গাটা এত ইম্পর্টেন্ট ইকোনমিক্যালি, বিশেষ করে যে তার অফশোরে যে গ্যাস এবং তেল যেটা পাওয়া গেছে, এবং এটা সমুদ্র পাড়, এটা যে বলছে রিভার আছে তো ই করবে, এটা একটা বিউটিফুল প্লেস। সেই বিউটিফুল প্লেস করার জন্য প্যালেস্টাইনিয়ানদের ওখান থেকে এথনিক ক্লিনসিং না হইলে হয় না করেও পারে, যার জন্য এটা কিন্তু সিরিয়াস একটা ম্যাটার আরব দেশগুলোর জন্য। আপনারা দেখছেন জর্ডানের কিং, ইজিপশিয়ান প্রেসিডেন্ট তো আসেই নাই, কারণ তাদের যে ইন্টারনাল যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু টলবল হয়ে গেছে তার দেশের জনগণ এর বিরুদ্ধে। সুতরাং সৌদি, আমি মনে করি, আমার ধারণা, আমি মে বি রং, ফেরদৌস ভাই এটা বিয়ার মি আউট, আমি মনে করি এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প আর ওই কুশনার আর ইসরায়েল নট ইনভলভ অনলি। আমার মনে হয় সৌদি আরবিয়া এবং এমিরেটস ওরা ইনভলভ, ওরা সবাই ইনভেস্ট করে এই জায়গাটাকে, একটা এলাকাকে সুন্দর করে একটা রিসোর্টের মতো করতে চাচ্ছে। সেটা করতে আমার কোনো আপত্তি নেই, ওরা করুক, বাট প্যালেস্টাইনিয়ান হ্যাজ টু লিভ দেয়ার, রাইট? প্যালেস্টাইনিয়ানদেরকে বাচ্চা থাকতে জায়গা করে দিয়ে তারা রিভারা ওখানে করুক, তাতে আমাদের অসুবিধা নেই, প্যালেস্টাইনিয়ানদের উন্নতি হবে, তাদের জব ক্রিয়েট হবে। কিন্তু এথনিক ক্লিনজিং করে ওটা করাটা, এটা হবে নট আনএথিক্যাল, অমানবীয় একটা কাজ, যেটা ওই যে আপনার যেটা ইসরায়েল শুরু করেছে 70-75 বছর আগ থেকে, ওই এথনিক ক্লিনজিংটা, ওটা দ্যাট ওয়াজ দি মেইন মোটিভেশন বলে আমি মনে করি আর কি। ওরা যদি, গাজার লোকরা যদি নিজেরা যদি ইচ্ছাকৃত ভাবে যদি না সরে, যে তারা আমেরিকা আসতে চায় বা ব্রিটিশ আসতে চায় বা কোথাও যেতে চায়, তাহলে ওদেরকে ওদের ইচ্ছার বিরুদ্ধে সরানোটাই তো হলো এথনিক ক্লিনজিং, রাইট? এইটা যেন না হয়, এই জিনিসটা আর কি আমার দেখা দরকার। বলি আরব দেশগুলো যে একত্রে মিটিং করছে, সেই মিটিং এ তারা দেখি কত স্ট্রংলি হয়ে আসে, কারণ এটা আমার দেখা যাক কতটুকু এরা দাঁড়াতে পারে আর কি স্ট্রংলি। হাসান ফেরদৌস, আপনার কাছে সিমিলার টাইপের প্রশ্ন। এই গাজার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা রিবিল করবেন, সবাই মানে একটি খুবই অদ্ভুত ধরনের পরিকল্পনা, কিন্তু আপনি কথা বলছেন, আপনি বলছেন সামথিং গুড মে কাম আউট অফ দিস। প্রশ্ন হচ্ছে গাজার রিস্ট্রাকচারিং আসলে করবে কে? বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির এখন কম্পিটিশনে আছেন ফর প্রফিট, প্যালেস্টাইনিয়ানদেরই বা কি হবে, এবং কোন আরব দেশগুলির অবস্থান আসলে কি? ভাই, আমি ট্রাম্পকে একটু ক্রেডিট দিতে রাজি আছি এই ক্ষেত্রে, কারণ প্যালেস্টাইন প্রশ্নে গত 70 বছরে আমরা অনেক কথা বলেছি, কোনো অগ্রগতি হয়নি। গত 10 বছরে এই নিয়ে কোনো আলোচনাই হচ্ছিল না। হামাসের আক্রমণ আগ পর্যন্ত আমরা কোনো কথাই বলছিলাম না। এখন ট্রাম্প বলছে আউট অফ দ্য বক্স একটা প্রস্তাব তিনি করেছেন। ট্রাম্প সাহেব যা করেন, ছুড়ে দিলেন। রিয়াকশনটা কি হলো? উনি এখন বলছেন যে ঠিক আছে, আমার প্রস্তাবটা খারাপ, তোমরা একটা ভালো প্রস্তাব দাও। আজকে শুক্রবার রিয়াদে মিটিং হয়েছে। মিটিং এ একটা রাফ প্রস্তাব তারা তৈরি করেছে, মূলত 5টি দেশ, ইজিপ্ট, সৌদি আরব, কাতার, ইউএই এবং জর্ডান, এই 5টি দেশ মিলে একটি প্রস্তাব তারা ড্রাফট করেছে। মার্চের 4 তারিখে তারা ফর্মালি অ্যানাউন্স করবে। প্রস্তাবটা কি? তারা বলছে যে আমরা কাউকে না সরিয়েই
একটা গাজাবাসীকে না সরিয়ে আমরা সেখানে নতুন করে গাজাকে রিবিল করতে পারি। রাফলি কত পড়বে? $50 বিলিয়ন জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। কে বিল করবে? আমরা করব। আমরা বলতে বোঝায় আমাদের বিভিন্ন রিয়েল এস্টেট বা বিল্ডার্সরা করবে এই প্রজেক্টটা। তুমিও ট্রাম্প সাহেব, তুমি তো বিল্ডার, ইউ ক্যান বি পার্টিসিপেন্ট টু। এটা তার টোপ, তারা টোপ দিচ্ছে ট্রাম্পকে যে ইউ ক্যান অলসো বেনিফিট আউট অফ দিস। ধ্বংস যে হলো, কিন্তু শর্ত তারা জুড়ে দিয়েছে যে হোয়াট ইজ এ গ্যারান্টি যে আবারও এই একই কাণ্ড ঘটবে না। আমরা করলাম রিভিয়েরা, মনে করা যাক $50 বিলিয়ন খরচ করে, 5 বছর পরে ইসরায়েল যে আবারও একইভাবে ধ্বংস করবে না, তার গ্যারান্টি কই? এই গ্যারান্টি প্রশ্নে তার মানে সৌদি আরব বলছে যে আমাদের ফিরে যেতে হবে ড্রয়িং বোর্ডে। ড্রয়িং বোর্ডে কি ফিরে যেতে হবে? 2 স্টেট সলিউশন। যতদিন না পর্যন্ত আমরা এই 2 রাষ্ট্র গঠনের প্রস্তাব চূড়ান্ত করতে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা কোনো ইনভেস্ট করবো না। সো উই নিড এ গ্যারান্টি ফ্রম আমেরিকা এন্ড এ গ্যারান্টি ফ্রম ইসরায়েল যে হ্যাঁ, এইটা যদি করি আমরা আলটিমেটলি একটা চূড়ান্ত 2 রাষ্ট্র গঠনের প্রস্তাবকে মেনে নেব। ফলে আমি মনে করছি যে ট্রাম্প সাহেবকে আমি একটু হলো ক্রেডিট দিচ্ছি, তিনি আমাদের বাধ্য করছেন ভিন্নভাবে ভাবতে। জি, ধন্যবাদ আপনাকে। মহসিন পাটোয়ারি, আপনার কাছে যাব। অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে আছি। আমরা 21শে ফেব্রুয়ারি পালন করা হলো গতকাল বাংলাদেশে, আজ এখানে হচ্ছে। এবার একটু আঙ্গিকটা ভিন্ন, একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এটি হচ্ছে এবং এতে বিপুল জনসংখ্যার জনগোষ্ঠী অংশ নিয়েছেন। আমরা যেটি দেখে থাকি সাধারণত 21শে প্রহরে সেই বিরাট ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি, এই দল অ্যালাউড না, সেই দল অ্যালাউড না, সেটি থেকে বেশ ব্যতিক্রমী চিত্র এবার আমরা দেখলাম। সবাই গেছেন। এটি নিয়ে আপনার মন্তব্য কি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। এটা তো ভাই যে ওনার সাথে এক ধরনের যে 52 যে আন্দোলনটা, যে 52 সালের যে আন্দোলনটা, যে আত্মত্যাগ, যে শুধু বাংলার কথা বলা এবং বাংলা লেখার আন্দোলনটা ছিল না, রাইট? তো উনি কথাটা বলেছেন যে এটা তো আমাদের বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির আন্দোলন ছিল। এই কথাগুলো ভালো এবং উনি লোকগুলো সবগুলোকে নিয়ে আসছে। এই যে 21শে ফেব্রুয়ারি যে আমাদের আত্মত্যাগী হইতে আমাদের শিখেছে, এটা তো একটা ছোট ব্যাপার না। এটা আমাদেরকে স্বাধীনতার জন্য আমাদের সংগ্রামী হইতে, অপারেশনের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে আমাদের সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসতে আমাদের শিখিয়েছে, রাইট? এই মাসটা আমাদের প্রতিবাদী হতে শিখিয়েছে। এটা শিখিয়েছে আমাদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে লড়াই করতে শিখেছে। ফেরদৌস ভাই সাহিত্যের লোক, লেখে, সে আরো সুন্দর ভাষায় এগুলো বলতে পারবে উনি। কিন্তু কথা হলো এই জিনিসগুলো আমি মনে করি এই সুন্দরভাবে, এটা আমাদের যে অনুপ্রেরণাটা 21শে ফেব্রুয়ারিটা, যে অনুপ্রেরণাটা, এই অনুপ্রেরণাটা উনি যেভাবে বলেছেন আমি মনে করি সুন্দরভাবে বলেছেন। এটাকে শুধু রাজনৈতিক দেখানোর জন্য কোন দল কত বেশি লোক দেওয়া কত ফুল দিতে পারবে, রাইট? রাজনৈতিক কম্পিটিশনের ব্যাপার না। এই কম্পিটিশনটা আমাদের অনুধাবন করার কম্পিটিশন। এটাকে ভিত্তি করে, ওটার উপর ভিত্তি করে আমরা যে কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে সাহিত্য সংস্কৃতিতে পরিচিত করে আমরা যে সামনে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে, এটা যে আমরা একটা গর্ববোধ করি, এটা আমাদের দেশ, এটা একটা স্বাধীন দেশ। এই স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনটা কিন্তু একটা বীজ হিসাবে ছিল, রাইট? কারণ আমি বলছি ওটা আমাদের শিখাইছে এইভাবে হতে। এই জিনিসটা আমি মনে করি যে একটা ভালো লক্ষণ। তবে সরকারের আমি কিছু বলতে না, যেহেতু আলোচনা এখন আসতেছে না, তবে আমি মনে করি যে আমাদের সবাই মিলে এই দিনটাকে স্মরণ করা, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে শিখতে পারে, আমাদের আরো ভালো হতে পারে। ধন্যবাদ। হাসান ফেরদৌস, প্রতি বছরই 21শে আসে, আমরা বিভিন্ন রকম কার্যক্রম দেখি দেশে এবং বিদেশে, কিন্তু আমি প্রবাসে একটু মনোযোগ দিতে চাই। প্রবাসে যারা আছি আমরা, আমাদের পূর্বে যারা ছিলেন, ইভেন 52 সময়, স্বাধীনতার সময়, প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কিন্তু একটি বড় ভূমিকা ছিল এবং সবসময় থেকে থাকে। এই 24শে যে পতন হলো হাসিনা সরকারের, বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা কিন্তু একাত্ম হয়ে এটির প্রতিবাদ করেছেন, ন্যায়ের পক্ষে নিয়েছেন কথা, ছাত্রদের গণহত্যার বিচার চেয়েছেন, সেটিও আমরা দেখেছি। তো এই যে বড় একটি ভূমিকা প্রবাসী বাংলাদেশিদের সবসময় থাকে, আর কি করতে পারেন তারা এই ভাষাটাকে আরেকটু প্রমোট করার জন্য, আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য?
ভাই, আপনারা জানেন যে এই দিনটির অন্য নাম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জি। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তার মানে সারা বিশ্ব এই দিনটি, সারা বিশ্ব 21 ফেব্রুয়ারি পালন করবে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবং এই দিবসটি ঘোষণা করার পেছনে সকল কৃতিত্ব কিন্তু প্রবাসী বাংলাদেশিদের। উদ্যোগটা এসেছিল কানাডা থেকে। কানাডা প্রবাসী 2 বাংলাদেশি কেনেডিয়ান, রফিকুল ইসলাম, আব্দুল সালাম, তাদেরই উদ্যোগে আলটিমেটলি এই প্রস্তাবটি গৃহীত হয় ইউনেস্কোতে। ফলে বিশ্বে বাংলা ভাষাকে, একুশকে, বাংলাদেশকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার কাজটা করলেন কিন্তু প্রবাসীরাই। ফলে আপনি যেটা বলছেন যে আমাদের বড় ভূমিকা আছে, একাত্তরও তো আমাদের প্রবাসে বসে আমরা যে কাজটা করেছি, আমরা বলতে বোঝাচ্ছি আমি, ধরা যাক যে ক্যাম্পেইনটা করেছে প্রবাসী বাঙালিরা সারা বিশ্ব জুড়ে জনমত গঠন করার ব্যাপারে, অভাবিত অসম্ভব ব্যাপার করেছি আমরা। এখন চ্যালেঞ্জটা ভিন্ন। এখন চ্যালেঞ্জটা কি? ভাষার চ্যালেঞ্জটা। প্রবাসে বাস করা মানে হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে আমাদের শেকড়টা আমাদের দুর্বল হয়ে পড়ে। ভাষার শেকড়, সংস্কৃতির শেকড়, দেশের শেকড় কমে যায়। আপনার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে বুঝি আমরা যে যতই চেষ্টা করি না কেন আমরা আমরা কিন্তু তাদেরকে আমার মতো বাংলা বলতে শেখাতে পারবো না, আমার মতো বাংলা লেখাটা শেখাতে পারবো না আমরা। কারণ বাংলাটা তার জন্য চিরকালই কিন্তু সেকেন্ডারি। কিন্তু যেটা পারি আমরা, যে সবচেয়ে বেশি জরুরি, তা হচ্ছে বাংলা ভাষার জন্যে, বাংলা দেশের জন্যে, বাংলা সংস্কৃতির জন্য প্রকৃত গর্ববোধ জাগরণ করা, প্রকৃত গর্ববোধ, সেন্স অফ প্রাইড। এই তোমার শেকড়, এবং এই শেকড়ে তুমি ফিরে যাবে এই কারণে যে এই শেকড়ই তোমাকে ডিফাইন করবে, তুমি কে, তোমাকে সংজ্ঞায়িত করবে। তুমি ভাষা জানো বা না জানো, জানার যে ইচ্ছাটা তোমার যে থাকে, একদিন আলটিমেটলি তুমি সেখানে ফিরে যাবে। আমি আমার বড় মেয়েকে দেখি, আমার বড় মেয়ে বড়, she's in his 30s। 15 বছর আগেও তাকে দেখিনি এতটা আগ্রহী হতে বাংলাদেশ নিয়ে। এখন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ সঙ্গীত, বাংলাদেশের সংস্কৃতি সব নিয়ে তার পর্যন্ত আগ্রহ, জানতে চাইছে, নিজে করে পড়ে সে। তার মানে এটা কি? যখন তাকে আমরা শেকড়টা ঢুকিয়ে দিয়েছি, একবার খানিকটা হলেও ঢুকিয়ে দিয়েছি আমি, যখন সে নিজে বড় হয়েছে, যখন নিজের বোঝবার ক্ষমতা হয়েছে, তখন সে আরো খুঁজছে জানতে, আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার কি পরিচয়। বলে আমি বলবো, যারা শুনছেন আমার কথাগুলি, এই কাজটি করুন। আপনার ছেলেমেয়ের মধ্যে এই প্রকৃত গর্ববোধ জাগান যে আমার আছে এই 1000 বছরের ঐতিহ্য, এই অসাধারণ শক্তিশালী ভাষা আমাদের আছে, যে ভাষার সম্মান করছে সারা বিশ্ব এই আজকে। আমি আপনার সাথে একমত। আমি নিজের কথা বলতে পারি, বছর 10 আগেও আমার অবস্থা খুবই খারাপ ছিল বাংলা ভাষার ক্ষেত্রে, এবং বাংলা গান তো আমি প্রশ্নই ওঠে না শোনার। আমার বাংলা আমি আস্তে আস্তে যত সময়ে গড়িয়েছে, আমি এটি আস্তে আস্তে ঠিক করে নিয়েছি, এবং আমি মনে করি বাংলা দখল এখন বেশ ভালো, খারাপ না। উন্নতি হতে পারে, অবশ্যই পারে। যা উন্নতির যে স্কোপটা, সেটা সবসময় থাকবে। কিন্তু ওই যে দরদের কথা বললেন আপনি, এটা বোঝার ব্যাপার বলি। আপনার মেয়ের কথা বলেছেন, শি ইজ 30, এখন রাজনীতি দেখছেন, বাংলাদেশের ব্যাপারে, শেকড়ের ব্যাপারে আগ্রহ আসে। আমি একটি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি। সেদিন না, বেশ কিছুদিন আগে একটি গান হচ্ছিল, শুনলাম, আমার খুব ভালো লাগলো। কিন্তু গানটি বেশ পুরনো। পরে আমি একটু সার্চ করে দেখলাম আসলে পুরনো, এবং বাংলাদেশে কোনো এক সময় খুব জনপ্রিয় ছিল। সেটা হলো, কেন আমার ভালো লেগেছে আই ডোন্ট নো, বাট আই রিয়েলি লাভড ইট। সো সেটি হলো, যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছেড়ে চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আপনি যে কথাটি বলছেন তার প্রতিধ্বনি আমি করলাম। আসলে এটি সত্য। আমাদের দুর্বলতা থাকবে বাংলা ভাষায়, যারা অনেক অনেক দিন থেকে দেশের বাইরে, কিন্তু ওই শেকড়ের সাথে সম্পর্ক থাকলে আপনি কোনো না কোনোভাবে উতরে যাবেন, আপনার সাথে তার সম্পর্ক বরঞ্চ বাড়বে, কমবে নয়। আমি খুব মূল্যবান কথা বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আমি আজকে 21শে ফেব্রুয়ারি কাজে এই কথাটি বলতে চাই। যখন আমরা বাংলাদেশি যারা আছি, তারা বিভিন্ন সময় একত্রিত হয়ে যাই, একীভূতভাবে কাজ করি, যেন আমাদের একটি সত্তা। আমরা সেটা দেখেছি 52 সালে, আমরা সেটি দেখেছি 69-এ গণ অভ্যুত্থানের সময়, আমরা সেটি দেখেছি 71-এ, এবং পুনরায় আমরা দেখলাম
2024 সালে। কিন্তু প্রশ্ন ওঠে কেন কেন বিভিন্ন সময়ে আমরা একই হয়ে যাই, কিন্তু পরবর্তীতে আমরা স্ববিরোধী কাজ করি, দেশের বিরুদ্ধে কাজ করি, দুর্নীতিতে জড়িয়ে যাই? এই প্রশ্নটি আমি আপনাদেরকে দিলাম। কোন জিনিস, কোন এলিমেন্টটি আমাদের মিসিং, যেটি আমাদের সবাইকে ধর্ম, বর্ণ, জাতি, গোত্র ডাজেন্ট ম্যাটার, সব কিছু বাদ দিয়ে এক সুতোয় বাঁধবে? সেটি খুঁজে পাওয়াটা খুবই দরকার। আমরা কিন্তু এখনো সেটি খুঁজে পাইনি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।